দর্শক, আমরা স্ক্রিনে যে শিশুটিকে দেখাচ্ছি সেই শিশুটি একজন মেধাবী স্টুডেন্ট। দর্শক, সেই মেধাবী স্টুডেন্টকে একটি মরণঘাতক আনসারদের ট্রাক এসে মেরে দিয়েছে এবং তার জীবন কেড়ে নিয়েছে। দর্শক, এই ছেলেটিই ছিল তার মায়ের বেঁচে থাকার একমাত্র অবলম্বন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সেই শিশুটিকে এক নিমিষেই এই আনসার ট্রাক এসে তার জীবনটা নিভিয়ে দিয়ে গেছে। দর্শক, তার মা এখন হাহাকার করছেন। তিনি তার এই সন্তানের বিচার কোথাও পাচ্ছেন না। তিনি এই সন্তানের বিচারের জন্য বরিশালে আনসার অফিসে গিয়েছেন, কিন্তু সেখান থেকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাকে কিন্তু একেবারেই বসিয়ে রাখা হয়েছে। দেখতে পাচ্ছেন তিনিও কিন্তু রেহাই পাননি এই মরণঘাতক ট্রাক থেকে, তিনিও পঙ্গু হয়ে গিয়েছেন। দর্শক, বরিশাল থেকে এই যে আনসার বাহিনীর কুকীর্তি, এ যেন থামছেই না এবং দেখার কেউ নেই। দর্শক, আমরা যদি একটু ভালোভাবে দেখাই, আপনারা দেখবেন সেই মেধাবী স্টুডেন্টটি আজকে কিভাবে পড়াশুনো করছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আনসার সদস্য যারা রয়েছে তার মায়ের টিপসই নিয়ে এবং স্ট্যাম্পে লিখিত করে তাকে কিন্তু এখন দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াতে হচ্ছে। দর্শক, তাকে এই আনসার বাহিনীরা আশা দেখিয়েছিলেন যে তাকে একটি কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবেন, তাকে চলার মতো একটি ব্যবস্থা করে দিবেন, কিন্তু সেই চলার মতো ব্যবস্থা তো দূরে থাক, তাকে এখন পাত্তাই দিচ্ছেন না। তাকে এই যে মরণঘাতী ট্রাকের ড্রাইভার যে ছিল তার নামে মামলা হয়েছে, তিনি জামিনে বেরিয়ে এসছেন এবং তিনি বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিয়ে আসছেন সেই মৃত ছেলেটির মাকে। দর্শক, তিনি এখন অসহায় হয়ে বিচারের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছেন। দর্শক, আমরা এই অপরাধ পরিক্রমায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে সরকারি বাহিনী হয়েও তারা যে প্রতিশ্রুতি দিয়েছেন এই হত্যাকৃত সন্তানের মাকে, তার কিন্তু ছিটে ফোঁটাও এখন পর্যন্ত তারা রাখেননি। বরঞ্চ ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছে তারা তাকে ভয়ভীতি দেখিয়ে তাকে দমানোর চেষ্টা করছে। এই যে নিথর দেহ পড়ে আছে এই শিশুটির মা যাতে সুবিচার পায়, সেজন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি। ততক্ষণ পর্যন্ত আপনারা চোখ রাখুন অনুসন্ধানের পর্দায়। আসসালামু আলাইকুম, আমার নাম জেসমিন, আমার বাসা রূপাতলিতে। আমার একমাত্র ছেলে জুবায়ের, ও পরীক্ষণ বিদ্যালয়, সাগরদ্বীপ পরীক্ষণ বিদ্যালয় 5ম শ্রেণীর স্টুডেন্ট ছিল। ও ক্লাস 1 থেকেই এখানে স্কুলের ফার্স্ট বয় ছিল। তো ঘটনার তারিখ 16 ফেব্রুয়ারি বিকেল আনুমানিক 5:30টায় আমি ওকে নিয়ে বের হয়েছিলাম। পরে আমি, আমার এক রিলেটিভ এবং আমার ছেলে, আমরা 3 জন, আমার ছেলে গাড়ির মাঝখানে বসা ছিল। পিছন থেকে আনসারের একটা গাড়ি এসে ধাক্কা দেয়। ধাক্কা দেওয়ার পরে আমরা 3 জন ওখানে পড়ে যাই। পড়ে যাওয়ার পরে ওই ট্রাকই আমার ছেলের মাথার উপর থেকে আবার চলে যায়। চলে যাওয়ার পরে আমার হাত ভেঙে যায়। ওইখানের লোকজন, স্থানীয় লোকজন নিয়ে এসে শেরেবাংলা মেডিকেলে ভর্তি করলে কর্তব্য চিকিৎসক বলে আমার ছেলে মারা গেছে। পরে তো এইসব যা ঘটনা, তারপর তো হইলো, আমি ছেলেকে নিয়ে, ছেলের লাশ পড়েছিল ওখানে। সারা রাত্র আনসার আমার বাসায় গেল। আনসারের লোকজন, ঊর্ধ্বতন কর্মকর্তারা, তারা গিয়ে বলল আমি যেন কোনো মামলা না করি, তারা সব ব্যাপারটা দেখবে, সেই বিভিন্ন প্রলোভন দেখিয়ে টেকিয়ে। এবং পরের দিন সকালে যখন আমি ডিসির কাছ থেকে পারমিশন নিয়েছি যে আমার ছেলের জন্য পোস্টমর্টম না করা হয়, কারণ ওনারা বারবার বলছিল পোস্টমর্টম করার দরকার নেই, আপনার ব্যাপারটা আমরা দেখব। পরে এক পর্যায়ে ম্যাজিস্ট্রেটের কাছে যাই, ওখানে ওনাদের রেঞ্জ কমান্ডার ফরিদ সাহেব ছিল, তারপর একজন মহিলা, উনি রাবেয়া ম্যাডাম, উনি ছিল, থানার ওসি ছিল এবং থানার আমার যে তদন্ত কর্মকর্তা বশির স্যার, উনি ছিলেন। তাদের সামনে ম্যাজিস্ট্রেট শরীফুল্লাহ স্যার, তার সামনে ওনারা ঘটনার সত্যতা প্রকাশ করছে। সরাসরি ওনাদের যে রেঞ্জ কমান্ডার, সেই ম্যাজিস্ট্রেটের কাছে বলছে যে তাদের গাড়ির ড্রাইভার বয়স্ক মানুষ, তার পিছন তারা ভাবছে যে সাইড কেটে উঠে যেতে পারবে, কিন্তু যে গাড়িটা লাইগে যাইবে সেইটা তারা বুঝতে পারেনি এবং যে আমার ছেলেটা মারা যাবে। যেহেতু এখন ছেলেটা মারাই গেছে,
তাহলে এখন তারপরে স্যার জিজ্ঞেস করলো ম্যাজিস্ট্রেট যে তাহলে আপনারা এখন কি করতেছেন। তারা আমাকে তাকে বলতেছে যে মামলা টামলা করার দরকার নেই, তারা একটা মামলা করছে। সে কি মামলা করছে? অপমৃত্যু, মানে আমার ছেলের মৃত্যুটা তারা অপমৃত্যু বললে চালাই দিতে চাইছিল। তারপরে ওই ম্যাজিস্ট্রেট স্যার সে বলল যে কেন, বাচ্চা তো গলায় ধরে দেয় নাই, আপনারা অপমৃত্যু কেন করবেন? এখানে বাচ্চার মা আছে, সড়ক দুর্ঘটনায় কোনো পোস্টমর্টমের দরকার হয় না। তারপর রেঞ্জ কমান্ডার ফরিদ স্যার উনি বলে, স্যার এখন যদি মামলা করা হয়, এই ড্রাইভারের 5টা বাচ্চা তারা না খাইয়ে থাকবে, তার 1 বছর চাকরি আছে, তাহলে চাকরি তার আর মানে পেনশনের টাকাটা পাবে না, তো সে সাসপেন্ডে থাকবে। আমরা সবই করে জানি যে গাড়ি কি ধাক্কা দিয়েছে, তো মানে অ্যাক্সিডেন্ট তো হয়ে গেছে, এটা আমরা স্বীকার পাইতেছি যে আমাদের গাড়ি পিছন থেকে ধাক্কা দিয়েছে এবং আমাদের গাড়িতে ওনার বাচ্চা মারা গেছে। তাই ওনার যেহেতু একমাত্র সম্বল যখন আমাদের মাধ্যমে শেষ হয়ে গেছে, আমরা ওনার একটা ভবিষ্যৎ করে দেব, সেটেল করে দেব, যাতে ওনার ভবিষ্যৎটা সারা জীবন উনি করতে পারে, ভালো থাকতে পারে। তারপর সেই স্যার বলল যে তাহলে এর দাফন কাফনের কি হবে? তারপর তারা তখন বলছে যে তারা আমার ছেলের দাফন কাফনের দায়িত্ব এবং আমার ট্রিটমেন্টের দায়িত্ব। আমার হাতের 2টা হাড় ভেঙে গেছে 2 জায়গা দিয়ে এবং গিরা ছুটে গেছে। পরে তারা বলল যে আমরা তাকে সর্বোচ্চ ট্রিটমেন্ট করব। তারপর এই বলার পরে তারা তো মানে এইসব স্যারে বললো যে মামলা হবে, এবং যখন তারা ম্যাজিস্ট্রেটের সামনে স্বীকার দিয়েছে যে তারা অ্যাক্সিডেন্ট করছে এবং তাদের গাড়ির আঘাতেই আমার ছেলে মারা গেছে, তখন ম্যাজিস্ট্রেট স্যার বলল যে আসামি কোথায় আছে? বলল থানায় আছে। বলল না, থানায় থাকবে কেন? তাহলে সাথে সাথে ওকে কাস্টডি দিয়ে দিল। এরপরে যখন আমরা ম্যাজিস্ট্রেটের ওখান থেকে বের হয়েছি, তারপরে যখন থানায় যাইতেছিলাম, তখন ওই গাড়ির ড্রাইভার ফরিদ স্যার এবং ওই যে রাবেয়া ম্যাডাম তারা বলতেছিল ড্রাইভার যে স্যার ওই গাড়িটা কেন বের করে হইলো? তখন ওই স্যারে বলতেছিল যে আমি বারবার বলছি ওই গাড়ি যেন বের করা না হয়, কারণ তাদের গাড়ির ফিটনেস ঠিক ছিল না। বলে আমাদের গাড়ির ফিটনেস ঠিক ছিল না, বারবার বলছি গাড়িটা যেন না বের হয়। তারপর ও কেন গাড়িটা বের করলো আর এরকম একটা দুর্ঘটনা ঘটাইলো? এগুলো বলছে, এগুলোরও আমার কাছে প্রমাণ আছে। তাদের কল, যে রাবেয়া ম্যাডামের, তার কল রেকর্ড আমার কাছে ফোনে আছে। তারপরে তারা 2 দিন পরে আমাদের বাড়িতে গেল, গিয়া অনেক কয়েকটা কাগজ তারা নিয়ে লেখে নিছে এবং মানে সাথে সাদা কাগজও নিয়ে গেছিল তারা। সেই সাদা কাগজেও আমাকে সই করাইতে চাইছে। পরে লাস্টে আমি ওইখানে করি নাই। ওখানে কাগজে স্পষ্ট লেখা ছিল একটা কাগজে, তারা আমাকে একটা সরকারি চাকরি দেবে যেখানে আমার বয়স নিয়ে কোনো থাকবে না, তাদের কোঠা খালি আছে, মানবিক দিক থেকে তারা চাকরি দেবে, সেখানে আমার শিক্ষাগত যোগ্যতার দরকার নেই, আমার বয়সের দরকার নেই, এবং আমি মোটা অঙ্কের একটা অ্যামাউন্টও দেবে তাদের সরকারি ফান্ড থেকে। তাদের সরকারি ফান্ডে যথেষ্ট টাকা আছে, যেখানে আমি ফিক্সড করে রেখে আমার যেন ভবিষ্যৎটা আমি ভালোভাবে চালাইতে পারি। সেখানে আমার এক কাকা, আমার সেই কাকা ছেলেও, সেও একজন বিসিএস ক্যাডার। তারপর আমি যখন মানে সই দিতে রাজি হই না, তখন সেই কাকাকে বারবার বলল যে আপনার ছেলেও একজন বিসিএস ক্যাডার। ফরিদ স্যার বলল আমিও একজন বিসিএস ক্যাডার, সম্মানিত ব্যক্তির সম্মান রাখেন। তারপর এক পর্যায়ে সেই কাকা আমাকে বলল, তারপর আমি দিতে চাইনি। তারপর তারা আমাকে এক পর্যায়ে জোর করে 4-5 জনে মিলে আমার কাছে একটা স্ট্রিপ সই নিল যে আপাতত তার জামিনটা হোক, জামিনটা হওয়ার পরে যেন তারা আমার সাথে মানে একটা মিউচুয়াল করবে, যদি আমার মন মতো না হয় তাহলে আমি যে কোনো সময় তার জামিনটা বাতিল করে দিতে পারি। এর 2-4 তারপর আমার অপারেশন হলো। আমি পপুলারে যখন ডাক্তার দেখাতে আসলাম, ওই ড্রাইভার এসে ওইখানে আমাকে অনেক হুমকি দুমকি দিয়েছে। আমি মামলা করছি, মামলায় কি হবে? তারা সরকারি লোক, পুলিশও সরকারি লোক, ম্যাজিস্ট্রেটও সরকারি লোক, অতএব আমি কোনো বিচার পাবো না, আমি যেন মামলা তুললে ফেলাই, এইরকম বলে পপুলারে ওখানে আমাকে অনেক হুমকি দুমকি দিয়েছে। আনসারের লোকজন সেখানে সাথে ছিল, তাদের সামনেই হুমকি দুমকি কে দিয়েছে? হুমকি দুমকি দিয়েছে ওই ড্রাইভার, যে ড্রাইভার উনি, যে অ্যাক্সিডেন্ট করেছে, হ্যাঁ যে অ্যাক্সিডেন্ট করছে সিরাজ, ও নিজেই আমাকে হুমকি দুমকি দিয়েছে এবং আমার সাথে কুদ্দে কুদ্দে বারবার আসছে, মনে হয় যেন আমাকে মারবে। তখন ওইখানে আনসারের আর 2টা লোক ছিল, একজন হয়েছে আমার মেডিকেলের দায়িত্বে ছিল আজাদ, আর একজন ছিল রবিউল। এই 2 জন ওরা আবার ওনাকে ফিরাইছে। ফিরানোর পরে যে মানে তারপর অফিসে ফোন করিয়া তারা বলছে যে মহিলার সাথে এসে এখানে মারামারি করতেছে, চিল্লাচিল্লি করতেছে। এইগুলো বলার পরে তারপরে মানে তারা আজকে বসবে কালকে বসবে এরকম করতে করতে 2 মাস হয়ে গেছে, তারা বসে নাই। এবং তারা
তারা বিভিন্ন দিক থেকে আমাকে বারবার ফোন দিতেছে। ওই ড্রাইভারের বাইশের যে কখনো কখনো আনসারের বড় অফিসার সাজ্জা যে আমি যেন মামলা তুললে ফেলাই, কারণ আমার বিবাদী হয়েছে সরকারের সাথে আমি কখনো কিছু করতে পারবো না, কারণ তারা পুলিশের লোকও সরকারি, যারা ম্যাজিস্ট্রেট সেও সরকারি, তাহলে পুলিশ তাদের পক্ষে রিপোর্ট দেবে যে কারণ সরকার পক্ষ সব এক হয়ে যাবে, আর আমি তো একা পাবলিক। এক পর্যায়ে অনেকে রিকোয়েস্ট করার পরে যখন তারা বসার পরে তারা আমাকে বলল, তাদের সিও স্যার ছিল, সদন স্যার, এবং আরও দুইজন কর্মকর্তা ছিল তারাও দুইজন নাকি বিসিএস ক্যাডার। আর যে আমার এই সব কিছু তার সাথে কথাবার্তা হয়েছে, আমার কাছ থেকে সইটই নিয়েছে যে আমাকে আপনি করছে যে সব কিছু আমার সেটেল করে দেবে, সে সেদিন উপস্থিতি ছিল না। তার নামটা কি? তার নাম হচ্ছে ফরিদ। উনি সম্ভবত রেঞ্জ কমান্ডার, উনি পটুয়াখালীতে আছে। উনি সেদিন ওখানে উপস্থিতি ছিল না, আর তারপর আমি বারবার ওনাকে ফোন দিতেছিলাম, উনি ফোনও রিসিভ করে নাই। না, এখানে আরেকটা কথা আছে, যেমন এই যে গাড়িটা অ্যাক্সিডেন্ট করলো, সেই গাড়িটা ছিল কোথাকার? বরিশালের না পটুয়াখালীর? বরিশালের। তাহলে ফরিদ কিভাবে ইন করলো? আমি এটা জিজ্ঞেস করছিলাম ওনাদের সাথে, রেঞ্জ কমান্ডার ফরিদ কিভাবে ইন করলো? ফরিদ স্যার কেন কিভাবে ইন করলো? তারা বলছে যখন এত বড় একটা ঘটনা ঘটে গেছে, মার্ডার কেস, তখন বরিশালের রেঞ্জ কমান্ডার, জালকাঠির রেঞ্জ কমান্ডার প্লাস পটুয়াখালীর রেঞ্জ কমান্ডার তিনজন একসাথে বসছে, মেডিকেল মানে একটা বোর্ড বসাইছে, তারপরে আমার এই কেসের দায়িত্বটা পড়ছে ফরিদ স্যারের উপরে। আচ্ছা, যখন এত কিছু হয়ে গেল, কোনো মিডিয়ায় তারা কেন দিল না? তারা কোনো মিডিয়ায় আসে না, এবং তারা আমাকেও বলছে আমি যেন কোনো মিডিয়াতে কারো কাছে কোথাও কিছু প্রকাশ না করি, কারণ যে প্রকাশ করলে তারা আমার ছেলেকে দিতে পারবে না, হ্যাঁ, বরং তাদের একটু সমস্যা হয়ে যাবে, তার সাথে ঝামেলাটা বলে এরকম বলছে, তা আপনার সাথে ঝামেলাটা হয়েছে আমাদের সাথে, থানায় আপনার ঝামেলা নাই, ম্যাজিস্ট্রেটের সাথে আপনার ঝামেলা নাই, আপনার ঝামেলা যদি আমরা মিটাইয়ে দিতে পারি, আপনার ছেলে তো চলে গেছে, তাকে তো আর ফেরত পাবেন না, তাহলে আমরা যদি আপনাকে ভালোভাবে একটা সমস্যার সমাধান দিতে পারি, তাহলে কেন ওইগুলা করবেন? এই জন্য তারা সমস্ত ব্যাপারটা হাইড করে তিনি আপনাকে আশ্বাস দিয়েছেন, এই ফরিদ রেঞ্জ কমান্ডার পটুয়াখালীর, উনি আমাকে সর্বোচ্চ আশ্বাস দিয়েছে, কিন্তু পরবর্তীতে সে আর সে আশ্বাস রাখেনি, এমনকি সামনেও আসেনি। এবং সেদিন ওখান থেকে যখন আমার রিলেটিভ নিয়ে আমরা বসছি, ওনারা বসছে, তখন আমি যে তাদের ওই যে সিও স্যার, সদন স্যার, তার কাছে আমি সব ওইখানে মানে তথ্য প্রমাণ আমি তার কাছে হোয়াটসঅ্যাপে পাঠাইছি, এবং তাকে সরাসরি দেখাইছি যে তারা কিভাবে গাড়িতে অ্যাক্সিডেন্ট করছে, আমার ছেলের মাথার উপর থেকে কিভাবে চলে গেছে গাড়িটা। যিনি দায়িত্বে রয়েছেন বরিশালের সিও, তাকে আপনি জানিয়েছেন? হ্যাঁ, তাকে আমি সরাসরি দেখিয়েছি। তারপরে ওইখানে সেই লোকেরা বলে অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্ট এখন সেদিন তো দৌলদিয়ায় একটা অ্যাক্সিডেন্ট হইলো, সেখানে 40-50 জন লোক মারা গেল, তাতে বা কি আইলো গেল, ওরকম অ্যাক্সিডেন্ট অ্যাভেলেবেল হয়। তার মানে এই অ্যাক্সিডেন্টটা তাদের কিছু যায় আসে না, তাদের কোনো কিছু না, কোনো দায়বদ্ধতা না। তখন আমার সাথে আমার যে রিলেটিভ, এই কথাটা কে বলেছিল? এই কথাটা বলেছে, আমি ওনার নাম জানি না, উনি একটু গোলগাল চেহারা। কোথায় এটা? কি ওই ওনাদের আনসারের অফিসে, বরিশাল আনসার অফিসে কাশীপুরে। এটা উনি কি ওই সিও অফিসেই বসে কিনা? সিও অফিসের, উনি সিওর সাথেই ছিল বসা, সিওর সাথেই বসা ছিল। শুধু উনি এই কথা না, মানে উনি ভদ্রভাবে যেটা মানে থ্রেট দেওয়া অত লোকের সামনে উনি আমাকে সেটাও দিয়েছে। যেমন যখন ওনারা বললো যে হ্যাঁ অ্যাক্সিডেন্ট হয়েছে, তখন আমি জিজ্ঞেস করলাম, স্যার তাহলে যদি অ্যাক্সিডেন্টটা এরকমই হয়ে থাকে, তাহলে সড়ক পরিবহন মন্ত্রী আইন কেন করছে সড়ক দুর্ঘটনা, হ্যাঁ এটা কেন করছে? তাহলে আপনারা সরকারি গাড়ি চালাবেন, তাদের কি কোনো লিমিট নাই? বলে সরকারি গাড়ির এখন কেউ কিছুই করে না, এখন যা হয়েছে ওরকম মৃত্যু অ্যাভেলেবেল হয়, ওরকম প্রতিদিন মরে। এই যে সেদিন নৌবাহিনীর কমান্ডারের মেয়ে মারা গেল, এখন তাতে কি হয়েছে? সেটাও কি সড়ক পরিবহনের দোষ? দৌলা দিয়ে 40-50 জন মারা গেল, এখন আমরা কি সব ক্ষতিপূরণ দিতে পারবো? আমরা সব ক্ষতিপূরণ দিতে পারবো না। এখন যা এখানে তো সড়ক পরিবহন নিয়ে তার সাথে কোনো কথা হচ্ছে না, কথা হচ্ছে বাংলাদেশ আনসার নিয়ে। এখন তারা সম্পূর্ণ ব্যাপারটা হাইড করে যাইতেছে। না হয় কিছুদিন আগে চৌমাথা যে ঘটনা, একটা সামান্য একটা অ্যাক্সিডেন্ট হইলে সারা দুনিয়ায় এখন মাতামাতি হয়ে যায়, ফেসবুকে, এক সেকেন্ডের মধ্যে। এখন এই ডিজিটাল যুগে এত বড় একটা দুর্ঘটনা হয়েছে, তাও র্যাব অফিসের সামনে 1 নাম্বার গেটে, একেবারে মানে পাবলিক প্লেসে, সেখানে কোনো একটা ভিডিও ফুটেজ কেউ দেখাতে পারবে না, কোনো নিউজ হয় না, সম্পূর্ণ ব্যাপারটা তারা হাইড করে গেছে। এবং তারা সিসি ক্যামেরাটা পর্যন্ত, আজ পর্যন্ত আমাকে সিসি ক্যামেরাটার ফুটেজ পর্যন্ত দেয় নাই। সিসি ক্যামেরার ফুটেজটা কে নিয়েছিল? সিসি ক্যামেরার ফুটেজটা ওখানে তাদের সবার কাছেই আছে, থানায়ও আছে। এখন তার ভাই আমাকে বলে যে আপনাকে আমরা যেটা করতাম, আপনি যদি মামলা না তোলেন, তাহলে আমরা সেই টাকাটা আমরা থানার যে আয়ু তাকে দিলাম, হ্যাঁ দিলে তাহলে তো রিপোর্টটা আমাদের পক্ষে দেবে।
তখন তো আপনার কিছুই হবে না। তাহলে আপনি তার চেয়ে মামলাটা আপনি স্কিপ করে যান, ব্যাপারটা বাড়াবাড়ি করেন না, আমার ভাইয়ের জীবনটা শেষ করে দিয়েন না। আপনার তারপরে ওনারাও সেদিন ওখানে এই যে ভাই অর্থাৎ যে তার ঘাতক ফোন নাম্বার আছে আমার কাছে। হ্যাঁ, অ্যাক্সিডেন্ট করেছে বলছে সে উনি ভাই তার কি আপন ভাই। করেন উনি? উনি বলছে উনি নাকি কোথার জানি এসআই উনি, এই জন্য আচ্ছা, বলছে যে আমি পুলিশে চাকরি করেন? হ্যাঁ পুলিশে চাকরি করে। বলছে আমি এসআই এবং আপনার মামলার যে তদন্ত কর্মকর্তা এসআই বশির সাহেব, তাকে যদি আমি একটা কথা বলি সে আমার কথাই রাখবে, কারণ সে আমার কলিগ। তাহলে কিন্তু আপনার পক্ষে বিচারটা যাবে না। তাহলে আপনি এইসবে নাই করিয়া আপনি ওই যে আপনি চুপচাপ থাকেন, সব কিছু মানে সাইলেন্ট থাকেন। আপনার ছেলে চলে গেছে সেটা তো আর আসবে না। তারপরে সেদিন ওই যে মানে কাশীপুর অফিসে বসে যখন ওরা এইসব বললো যে এখন না, আমাকে তাদের সরকারি ডোনেশনের কোনো টাকা পয়সা তারা আমাকে কিছুই দিতে পারবে না, কারণ অ্যাক্সিডেন্ট করছে সিরাজের কিছুই নাই। হ্যাঁ, সে তার কিছুই নাই। আর সে ওইখানে তাদের সিওর সামনেই বলে আমি কিছু দিতে পারবো না, যা করার করুক, আমি এখন কিছু দিতে খেতে পারবো না। যা হওয়ার হয়েছে, আমার কোনো টাকা পয়সা নাই, কোনো কিছু না। আর চাকরি টাকরির ব্যাপারে তারাও বলতেছে আমরা এখন কোনো কিছুই আপনাকে করতে পারবো না, এখন তার চেয়ে আপনি মামলাটা তুলে নেন, আমরা কোনো কিছুই আপনাকে করতে পারবো না। তারপর আমি বললাম যে না ঠিক আছে, আপনারা যখন কোনো কিছু পারতেছেন না, মামলা চলতেছে, মামলা চলুক, তো আপনি তো মামলায় কিছুই করতে পারবেন না। তারপরে ওই যে লোকটা বলল যে সেদিন 40-50 জন মারা গেছে, তাতে কি হয়েছে, সেই লোকটা আমাকে বলল যে আপনার যে মামলার আপনার যে করে মামলা ম্যাজিস্ট্রেট শরীফতুল্লাহ, হ্যাঁ শরীফাত, ও হয়েছে আমার বন্ধু। ওকে যদি আমি বলে দিই তাহলে আপনার মামলায় কিছুই হইবে না, কারণ ও আপনার কেসটাই নিতে চাই নাই। ওই কেসটা আমি তাকে ফোন করে বলছি যে আপনি মামলাটা নেন, একমাত্র বাচ্চাটা হারাই গেছে, আপনি মামলাটা নেন, এই জন্য মামলাটা নেছে। এখন যদি আমি যদি তাকে বললে দিই তাহলে আপনার মামলায় কিছুই হইবে না, বরং তদন্ত কর্মকর্তাটা রিপোর্ট সম্পূর্ণ আমাদের পক্ষে দেবে। আপনি শুধু শুধু এই সব করেন না। পরে আমি সেই ম্যাজিস্ট্রেটের সাথে আমি আলাদা করে আবার দেখা করি। দেখা করার পরে আমি তাকে বলছি যে স্যার এরকমের কথা বলছে সে, স্যার আপনার সাথে তো তারা সব কিছু স্বীকার পাইছে যে রেঞ্জ কমান্ডার ফরিদ সাহেব যে সে অ্যাক্সিডেন্ট করছে। বলে হ্যাঁ, আমার সামনে সে স্বীকার পাইছে যে তাদের গাড়ি কীরকমের ধাক্কা দিয়েছে এবং যে তাদের গাড়িতেই অ্যাক্সিডেন্ট করছে আপনার ছেলেটা, এবং আমার সামনেই তো তারা বলে গেছে যে আপনার একটা ভবিষ্যৎ কিছু তারা করলে আমাকে জানাইবে। এই জন্য আমি চাইছিলাম না যে আপনার জামিনটা হোক, কিন্তু আপনি তো সব কিছু তাদের ছাড়িয়ে দিয়েছেন, জামিন করাইয়ে দিয়েছেন, করে দিয়েছেন। তারপর আমি তাকে ওই ভিডিওটা দেখাইছি যে এই যে ভিডিওটা যে ওনারা আমাকে জোর করে এরকমের সই নেছে এবং লিখিত কাগজটা আমি দেখাইছি যে বলছে যে আপাতত জামিন হোক, তাহলে পরবর্তীতে আমার সাথে নাকি মিউচুয়াল হবে, এই রকমের বলার পরে তারপর সেই ম্যাজিস্ট্রেট স্যার বলল যে না, উনি আমাকে ফোন করছিল ঠিকই, কিন্তু সে আমাকে বলছিল আমি যাতে মামলাটা না নেই, বলছে মহিলার মামলাটা আপনি নেবেন না, এবং সে আমার বন্ধু না, সে আমার পরিচিত। যখন আমরা ম্যাজিস্ট্রেটের কাছে ওই শরীফাত স্যারের কাছে গেছিলাম, তখন তারা যখন আমার ছেলের মৃত্যুটা অপমৃত্যু বললে চালাই দিতে চাইছিল, তারপরে কিন্তু স্যারে মানে যথেষ্ট ভালো ব্যবহার করছে এবং ভালো কথা বলছে। সে বলছে না, রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা আপনারা কেন অপমৃত্যু বলে চালাইয়ে দেবেন? অপমৃত্যু হবে যে বাচ্চা গলায় দড়ি দিতে বিষ খাইতো, তারপরে তার কোনো গার্ডিয়ান ছিল না। এখানে আপনারা নিজেরা যখন স্বীকারোক্তি দিতেছেন আপনাদের গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে, তাহলে সে মামলা হবে এবং সড়ক দুর্ঘটনা মামলাই হবে। তাহলে তার সাথে আমার এরকমের কোনো নাই। আমি চাইছিলাম যে তো আপনি একটা মানে সর্বোচ্চ বিচার পান এর, কিন্তু এখন আমি তাদের কাছ থেকে কোনো বিচারই পাইতেছি না, বরং তারা এখন আমাকে বিভিন্ন হুমকি দুমকি দিতেছে। আমি যেখানে যাচ্ছি সেখানে তারা লোকেশন দেখতেছে আমি কোথায় যাই কি করি এরকম। এখন আমার একমাত্র ছেলে, আমার ছেলেটা বরিশালে বিভিন্ন জায়গায় যেমন জেলায় উপজেলায় বিভাগে পর্যন্ত পুরস্কার আনছে। এখন তারা সরকারি পক্ষের লোক, এই জন্য আমি তাদের কাছ থেকে মূলত কোনো বিচার পাইতেছি না, তারা সব কিছু হাইড করে গেছে। দর্শক, এতক্ষণ আপনারা শুনতে পারলেন সেই একজন অসহায়ের মায়ের আর্তনাদ, একজন অসহায় মায়ের আত্মচিৎকার। এতে আমরা বুঝলাম সাধারণ মানুষ কোনো মানুষের মধ্যেই পড়ে না। সরকারি চাকরি যারা করেন তারা সবকিছু, তারা বিচারের ঊর্ধ্বে, অথচ যারা সরকার তৈরি করেন বা সরকারের কর্মচারী কর্মস্থলে বসান তারা কোনো সুবিচার পাবেন না, এটি হতে পারে না। দর্শক, আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী যিনি রয়েছেন তার দৃষ্টি আকর্ষণ করব, যাতে করে অচিরেই এই সন্তানহারা মা সুবিচার পান, সুষ্ঠু বিচার দেখে তিনি তার আত্মায় তৃপ্তি পান, সে কামনাই করব।
ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমাদের সঙ্গেই থাকবেন।